বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে জল চক্র, দ্য ওয়াটার সাইকেল। তো এটা আমরা আজকে পড়ব। কেন পড়ছি তার কারণটা তোমরা সকলে জানো। এটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 9-এর বই এবং অধ্যায় হচ্ছে 14। সেই অধ্যায়ের এই একটি চ্যাপ্টার। তো এখানে আমরা পড়বো আজকে এখান থেকে শুরু করবো। এর আগে আমরা অনেক কিছু আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওটা দেখে নাও। হিউমাস কি, লাইকেন কি, এগুলো সমস্ত কিছু আপনার ডিটেলসে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, জল চক্র জিনিসটা কি আমাদের সেটা জানতে হবে। তোমরা দেখেছো যে জলের বিভিন্ন উৎস থেকে জলীয় বাষ্পভূত হয় এবং সেই বাষ্পভূত জল ঘনীভূত হয়ে বৃষ্টি হয়। এটা আমরা আগে জেনেছি এবং আপনাদেরকে বলেও দিয়েছি। কিন্তু আমরা মহাসমুদ্রে জলকে শুকিয়ে যেতে দেখি না। তাহলে ওই জলাশয়গুলো কিভাবে জল দ্বারা পূর্ণ হয়? জলের বাষ্পীভূত হওয়ার এবং বৃষ্টির আকারে মাটিতে ফিরে আসা, এরপর এই জলের নদীপথে হয়ে সমুদ্রে ফিরে আসার সমগ্র বিষয়টি জলচক্র নামে পরিচিত। একটা রিসাইকেলের মতন হচ্ছে, তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, সমুদ্র থেকে বাষ্প হচ্ছে, উপরে হচ্ছে ঘনীভূত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে, এবার মাটি থেকে আবার এই নিচে জল, এখানে জল হচ্ছে, আবার এরকম একটা সাইকেলের মতো চলছে। সেটা হচ্ছে জলচক্র। আশা করি আমরা আর ডিটেলসে কিছু যাব না। এবার যদি বলি আমরা কী চক্র, নাইট্রোজেন চক্র। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে 78%, প্রায় ধরে নাও। নাইট্রোজেনের নিয়ে গঠিত এবং সজীব গঠনকারী কিছু অত্যাবশ্যক উপাদান রয়েছে, যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, যেগুলোর ডিএনএ আরএনএ পড়ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। কিছু ভিটামিনের মধ্যেও নাইট্রোজেন থাকে। আর উপক্ষার এবং ইউরিয়ার মধ্যে কিছু জৈবিক গুরুত্বপূর্ণ যৌগ নাইট্রোজেন থাকে। তাই নাইট্রোজেন সমস্ত জীবেরই একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যদি এগুলো আমার পড়ার দরকার নেই, আমরা যেগুলো পড়বো, দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী এক ধরনের ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় সিম জাতীয় উদ্ভিদে। তাহলে এই নাইট্রোজেন সংবদ্ধকারী এক ধরনের ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উদ্ভিদে? তখন আপনারা বলতে হবে সেটা হচ্ছে সিম জাতীয় উদ্ভিদে। দেখো আমরা কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের টাইমটা বেঁচে যায়। তার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, বুঝতে পেরেছ? তাহলে এই ব্যাকটেরিয়া, তাহলে সিম জাতীয় উদ্ভিদে আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি। এবার সাধারণভাবে ডাল উৎপাদন করে এমন উদ্ভিদও আমরা কিন্তু পেয়ে থাকিনি। এর বিশেষভাবে গুটি জাতীয় মূল্য রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো ছাড়া আর একটি মাত্র ভৌত প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে যাতে নাইট্রোজেন পরমাণুগুলো নাইট্রেট এবং নাইট্রাইট যৌগে রূপান্তর হয়। বিদ্যুৎ চমকালে বায়ুতে উচ্চ তাপমাত্রা এবং উচ্চচাপ তৈরি হয়। এতে বায়ুর নাইট্রোজেন ও নাইট্রোজেন অক্সাইড রূপান্তরিত হয়। এই অক্সাইডগুলি এরপর বৃষ্টি জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে এবং এই অ্যাসিডটা কী করবে? অবশ্যই অ্যাসিড বৃষ্টি ঘটাবে। উদ্ভিদের নাইট্রেট এবং নাইট্রাইট গ্রহণ করে এদের অ্যামিনো অ্যাসিড রূপান্তরিত করে, যা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। অন্যান্য জটিল নাইট্রোজেন ঘটিত যৌগ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা পড়ব কার্বন চক্র। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কি হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে নাইট্রোজেন চক্র। এরপরে আমরা পড়বো সেটা হচ্ছে কার্বন চক্র। তো পৃথিবীতে কার্বনকে বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। হিরক এবং গ্রাফাইট এই দুটি মৌল রূপে এটিকে পাওয়া যায়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড রূপ, বিভিন্ন খনিজ কার্বনেট এবং হাইড্রোজেন কার্বন লবণ রূপে এটি সংযুক্ত অবস্থায় যৌগ রূপে থাকে। আমরা সমস্ত জীবনে কার্বন গঠিত অণু যেমন প্রোটিন, হাইড্রোকার্বন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন ইত্যাদির উপর ভিত্তি করে আছে। বিভিন্ন প্রাণীদের অন্তর্বয়ব কঙ্কাল বিভিন্ন কার্বনেট লবণ দিয়ে তৈরি, বুঝতে পেরেছ? এবার তোমাদেরকে কার্বন চক্রটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো কার্বন চক্র, এই হচ্ছে ব্যাপার কার্বন চক্রের। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এবারে আমরা নেক্সট চলে যাব, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব।
এটা যেখান আমাদের ইম্পর্টেন্ট সেটা পড়বো। দেখো, গ্রিন হাউস শীতকালে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় গ্রীষ্মকালীন উদ্ভিদকে উষ্ণ রাখার জন্য এটি ব্যবস্থাটি ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ শীতকালে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় গ্রীষ্মকালীন উদ্ভিদকে উষ্ণ রাখতে, গ্রীষ্মকালীন যে উদ্ভিদ সেগুলো উষ্ণ রাখতে এই ব্যবস্থাটি ব্যবহৃত হয়েছিল, যে ব্যবস্থা হচ্ছে গ্রিন হাউস বলে। কোনো বায়ুমণ্ডলের ঘটনার উপর ভিত্তি করে গ্রিন হাউসগুলো নামাঙ্কিত হয়। কিছু গ্যাস পৃথিবী থেকে তাপ মুক্ত হতে বাধা দেয়। বায়ুমণ্ডলের শতাংশ হিসাবে এইসব গ্যাসের বৃদ্ধির গ্রিন হাউস প্রভাব। কার্বন ডাইঅক্সাইড হলো এমন একটি গ্রিন হাউস গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের অধিক তাপ থেকে যায়, ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন ঘটে। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বাড়বে তখন কিন্তু বিশ্ব উষ্ণায়ন হওয়ার চান্স থাকবে। এবার আমরা যাব অক্সিজেন চক্রে। তো অক্সিজেন বায়ুমণ্ডলে রয়েছে 21%। তো ভূপৃষ্ঠের বেশিরভাগ ধাতু ও সিলিকন অক্সাইড রূপে এবং কার্বনেট, সালফেট, নাইট্রেট এবং অন্যান্য খনিজ হিসাবেও একে পাওয়া যায়। তাহলে অক্সিজেন বুঝতে পারছি কোন হিসাবে পাবে। ভূপৃষ্ঠের বেশিরভাগ ধাতু সিলিকন অক্সাইড রূপে ও কার্বনেট, সালফেট, নাইট্রেট ও অন্যান্য খনিজ হিসাবেও কিন্তু আমরা পাই। কার্বন, নাইট্রেট, শ্বেতসার, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং স্নেহজাতীয় পদার্থ, লিপিডের মতো জৈব অণুর একটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে অক্সিজেন। তাহলে এই কার্বোহাইড্রেট, শ্বেতসার, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং স্নেহজাতীয় পদার্থ, যাকে আমরা লিপিড বলছি স্নেহজাতীয় পদার্থের মধ্যে, এর মধ্যে কিন্তু জৈব অণু একটি অতি প্রয়োজনীয় উপাদান হলো অক্সিজেন। এবার দেখো, বায়ুমণ্ডলে অক্সিজেন মূলত 3টি উপায়ে ব্যবহৃত হয়: দহন, শ্বসন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠন। তাহলে 3টে উপাদান, দহন, শ্বসন কী করছে, নাইট্রোজেনের অক্সাইড গঠন। একটি মাত্র বড় প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বায়ুমণ্ডলে ফিরে আসে, সেটি হচ্ছে সালোক সংশ্লেষ, এবং এটি প্রকৃতিতে অক্সিজেন চক্রের বিশাল সীমারেখা তৈরি করেছে। তাহলে বুঝতে পারছো, তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বায়ুমণ্ডলে পুনরায় ফিরে আসবে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এবং আমরা সকলে জানি সালোক সংশ্লেষ কতখানি গুরুত্বপূর্ণ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রকৃতির অক্সিজেন চক্র এটা। এবার আমরা ওজোন স্তর পড়ব। তো অক্সিজেন মূলকে সাধারণত দ্বিপরমাণু অণু আমরা জানি। দেখো, অক্সিজেনের সংকেত যখন আমরা লিখি তখন আমরা কী লিখি বন্ধুরা, তোমরা সকলেই বলতে পারবে। কী লিখি? O2 লিখি তো, হ্যাঁ, এই O2 আমরা অক্সিজেন, তাই এটা আমরা দ্বিপরমাণু বলছি। এবার ওজোন স্তর, যাই হোক, বায়ুমণ্ডলের উপরের স্তর এই 3টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত একটি অণু পাওয়া যায়, একে আমরা বলছি O3 বা ওজোন স্তর। তাহলে 3টি পরমাণু নিয়ে গঠিত, সেটা হচ্ছে O3। এটা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে এলপিতে এসেছিল প্রশ্ন। অর্থাৎ এই O3 ওজোন স্তর O3-তে, অর্থাৎ তোমাদের প্রশ্নটা এমনভাবে এসেছিল যে ওজোন স্তরে কটি পরমাণু নিয়ে গঠিত, তখন বলে 3টি। তা এই সাধারণত দ্বিপরমাণু অণু অক্সিজেনের মতো নয়, এটা কিন্তু অক্সিজেনের মতো নয়, এটি বিষাক্ত এবং আমরা ভাগ্যবান যে পৃথিবীতে পৃষ্ঠের কাছাকাছি এটি সূচিত হয় না, মানে এটা পৃথিবীর কাছাকাছি এই ওজোন স্তরটা নেই। তোমরা জানো সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে একেবারে। এবার সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে ওজোন স্তর ভেঙে যাচ্ছে অনেক প্রকার মানুষের সৃষ্ট যৌগ, যেমন CFC, এটি একটি সূচিত কার্বন যৌগ যাতে ক্লোরিন রয়েছে এবং যেটি কোনো জৈব প্রক্রিয়ার সাহায্যে ধ্বংস হয় না। এটা CFCটা কিন্তু জৈব প্রক্রিয়ার সাহায্যে ধ্বংস হয় না। এই CFC কিন্তু ওজোন স্তরকে ক্ষতি করছে, অর্থাৎ ওজোন স্তরকে ধ্বংস করছে। এবং বায়ুমণ্ডলের উপস্থিতি রয়েছে, তারা ওজোন স্তরে পৌঁছালে ওজনের অণুর সাথে বিক্রিয়া করে ওজোন স্তরটা হ্রাস করে দেয়। এবং সম্প্রতি বিজ্ঞানীরা আটলান্টিকার উপর ওজোন স্তরের গর্ত আবিষ্কার করেছিলেন, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। যদি ওজোন স্তর আরও হ্রাস পেতে থাকে তবে পৃথিবীর জীবনের উপর তার কী প্রভাব পড়বে তা কল্পনা করা খুবই কঠিন। কিন্তু অনেক লোক ভাবছে এই ঘটনা ঘটার সুযোগ না করে দেওয়াই ভালো। ওজোন স্তরকে আরও ক্ষতি সাধন হওয়ার থেকে রক্ষা করার জন্য এরা কাজ করে যাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা 1980 ছিল, কেমন ওজোন স্তরটা ক্ষতি করেছে তোমরা দেখতে পাচ্ছ। অক্টোবর কেমন হয়েছে দেখছো 1999। তো আজ হচ্ছে এই যে টপিক, সেটা আজকে আমরা শেষ করে দিলাম। এবার আমরা চলো এই চ্যাপ্টার থেকে আমরা কী কী শিখলাম শর্টে আমরা জেনে নিই। তো দেখো আমরা কী কী শিখলাম। পৃথিবীর জীবন ধারা মাটি, জল, বায়ু ইত্যাদি সম্পদের উপর এবং সূর্যলোক থেকে সংগৃহীত শক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ সমস্ত এই যে মাটি, জল, তল বলা, সমস্ত শক্তির উপরে রয়েছে সূর্য। স্থলভাগ ও জলভাগের উপর বায়ুর
অসম উত্তাপের ফলে বাতাস সৃষ্টি হয়। তাহলে বাতাসটা কীভাবে সৃষ্টি হয়? স্থলভাগ ও জলবায়ুর উপরের বায়ুর অসম উত্তাপের ফলেই বাতাস সৃষ্টি হয়। তারপর কি রয়েছে? জলাশয় থেকে জল বাষ্পীভূত হয় এবং পুনরায় ঘনীভূত হয়ে বৃষ্টি হয়। এটা জলচক্রের ব্যাপার আসছে। এবার কোনো অঞ্চলে বায়ু প্রবাহের নমুনা ওই অঞ্চলে বৃষ্টিপাতের নমুনাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বায়ু প্রবাহটা কেমন হয় তাহলে সেই অঞ্চলে বৃষ্টিপাতটাও সেরকমই হবে। পোষক পদার্থগুলো চক্রাকার পদ্ধতিতে বারবার ব্যবহৃত হয়, ফলে জীবমণ্ডলের বিভিন্ন উপাদানের পরিমাণের সমতা কী থাকে? বজায় থাকে। বায়ু, জল এবং মৃত্তিকা দূষণ জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে। তাহলে বায়ু, জল এবং মৃত্তিকা দূষণ জীবনমাত্রার মান নিয়ন্ত্রণ করে এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে। তারপরে দেখো, প্রাকৃতিক সম্পদগুলো আমাদের সংরক্ষণ করা দরকার এবং তাদের পরিমিত ব্যবহার করা উচিত। তাদের সিস্টেম কম কম করে সেরকম আমাদের ব্যবহার করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করছি। তো তার আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, প্রকৃতির সাথে কেউ খারাপ যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করবে। কি জানো সেটা তোমরা? তো অবশ্য প্রকৃতিকে সেরকমভাবে ব্যবহার করো যাতে প্রকৃতির কষ্ট না হয়। তো চলো আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো এরকম ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এনসিইআরটির বই। হ্যাঁ, এবার আমরা ক্লাস 9 তো আমরা করছি, আরেকটা চ্যাপ্টার আছে মনে হয়, দেখি আমরা দেখে নিই। হ্যাঁ, আরেকটা চ্যাপ্টার রয়েছে এবং সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে অধ্যায় 15 খাদ্য সম্পদের উন্নতি সাধন। সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আমরা যদি সম্পূর্ণ করে দিই তাহলে ক্লাস 9-এর আমরা সমস্ত বইটাকে কমপ্লিট করে দিয়েছি। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রথম থেকে একবার দেখে নাও, যাতে সমস্ত কিছু আপনাদের কী হয়, বুঝতে সুবিধা হয় এবং আপনাদের নাম্বার তুলতে সুবিধা হয়। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা, ধন্যবাদ।